আজকে যে আলোচনার দিকে যাব এবং তার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছি দেবাশিসের সঙ্গে। আমরা আলোচনা করব কারণ এখন গোটা নেপাল সেনার দখলে চলে গিয়েছে। আর যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে সেনার দখলের সঙ্গে নতুন যে অন্তর্বর্তী সরকার গঠন হতে পারে, দায়িত্বকে সামলাবেন, এটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং তার কারণ গতকাল থেকে নতুন করে অশান্তির কোনো খবর পাওয়া না গেলেও থমথমে রয়েছে নেপালের পরিস্থিতি। একেবারে মৃতের সংখ্যা 30 পার করে গিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে অনেকগুলো নতুন নাম সামনে আসছে যে কে হতে পারে এই নতুন মূলত দায়িত্ব। কারণ অগ্নিগর্ভ নেপালের মৃতের সংখ্যা প্রায় 34 ছাড়িয়ে গিয়েছে। নেপালের এই সংকটকালীন পরিস্থিতিতে উচ্চ পর্যায়ের বৈঠকও হচ্ছে। আজ দুপুর 2টায় এই বৈঠক হতে পারে। আজকে যে বৈঠক হবে রাষ্ট্রপতি ভবনে, সেটা হচ্ছে নেপালের লাগাম পরবর্তী সময় কে ধরতে চলেছেন। কারণ সবথেকে বড় কথা যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে, তারপরে সবসময় একটা স্টেবিলিটি কোনো একটা দেশের মধ্যে নিয়ে আসা, আইনের শাসনকে প্রতিষ্ঠা করা এবং দেশে একটা স্থায়ী মানুষের পছন্দের পরিচালন শক্তিকে নিয়োগ করার দায়িত্ব থাকে। হয়তো এই ক্ষেত্রে পরবর্তীকালে ভোট হবে, পরবর্তীকালে ভোট বা গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষ অংশগ্রহণ করবেন। কিন্তু আমরা ঠিক শর্মিষ্ঠা বাংলাদেশে যেরকমটা দেখেছিলাম যে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে গেলেন, এরপরে কিন্তু কোনো একজনকে বসিয়ে দেওয়া হলো এবং বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকান কান্ট্রির সাপোর্টে, সেটা হচ্ছে মোহাম্মদ ইউনুস। তিনি তখন বাইরে ছিলেন, সেখান থেকে ফিরে এসে দায়িত্ব পেলেন। ঠিক নেপালেও এখন সেরকম অবস্থা। আজকে কিন্তু ঠিক এই নিয়েই বৈঠক হচ্ছে রাষ্ট্রপতি ভবনে। এই উচ্চ পর্যায়ের বৈঠকে একটা নাম উঠে আসছে, সেটা হচ্ছে কুলেমান ঘেসিং। তিনি কিন্তু হতে পারেন, বিভিন্ন সূত্র মারফত নানান জায়গা থেকে নানান রকম খবর আসছে। তবে কুলেমান ঘেসিং তারও কিন্তু আগামী দিনে নেপালের প্রধান হওয়ার একটা দৌড় যেটা শুরু হয়েছে, সেটা নিয়ে তাতে তিনি এগিয়ে রয়েছেন। তবে আমার মনে হয় এই জেনজি সম্প্রদায় যাদেরকে বলা হচ্ছে এবং সঙ্গে আরও যারা এক্সিস্টিং বিভিন্ন নেতা নেতৃত্ব রয়েছেন, সঙ্গে রাষ্ট্রপতি থাকবেন, তার বাড়িতেই যখন আলোচনা হবে রাষ্ট্রপতি ভবনে, এই বিষয়ে কিন্তু আলোচনা, শুধু আলোচনা নয়, অতি দ্রুত সিদ্ধান্তের পথে যেতে পারে সম্মিলিত সকলের প্রচেষ্টা। অর্থাৎ নেপালকে একটা স্থায়ী জায়গায় নিয়ে আসা, অর্থাৎ যে ইনস্টেবল কন্ডিশন রয়েছে তাকে স্থায়ী করার একটা চেষ্টা তারা করবে, এটা স্বাভাবিক। দেবাশিস, এটা যেমন একটা বিষয়, কিন্তু সব মিলিয়ে কিন্তু একটা নৈরাজ্যের বাতাবরণ তৈরি হচ্ছে গোটা নেপাল জুড়ে। কারণ নেপালের জেল ভেঙে অনেকে পালিয়ে গেছেন। একাধিক কয়েদি, জেল ভাঙার যে ঘটনা আমরা গতকালও দেখেছি, প্রায় 15,000 কয়েদি। তুমি সংখ্যাটা দেখছো, 15,000 কয়েদি যদি পালিয়ে যায় জেল থেকে, বিভিন্ন জেল থেকে। আর এই কয়েদির একাংশ ভারতে প্রবেশের চেষ্টা করছে। মানে এটা খুব উদ্বেগের একটা বিষয়। অনুপ্রবেশ রুখতে ভারত নেপাল সীমাতে হাই অ্যালার্ট জারি করা হচ্ছে। আমরা সকাল থেকে পানি ট্যাঙ্কি বর্ডারের ছবি দেখিয়েছি, কারণ আজও থমথমে পানি ট্যাঙ্কি বর্ডার। একটু ছবিটা দেখাই আগে, তারপর যাব কি অবস্থা। কারণ ভারত নেপাল সীমান্তের এই পানি ট্যাঙ্কি বর্ডার, সীমান্ত এলাকায় একদিকে পর্যটকদের দেখা মিলছে না, কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি সরাসরি যাওয়ার চেষ্টা করব। পিকাই ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে এই পানি ট্যাঙ্কি বর্ডার থেকে। পিকাই, একটা বিষয় জানার চেষ্টা করব যে সকাল থেকে তুমি ছবিটা তুলে ধরেছিলে, প্রায় 15,000 কয়েদি। সকালেও যেমন বলছিলাম যে এত সংখ্যক কয়েদি যদি জেল থেকে পালিয়ে গিয়েছে, তাদের একটা অংশ খুব স্বাভাবিকভাবে ভারতের একটা প্রবেশ চেষ্টা করবে, অর্থাৎ অনুপ্রবেশের এই আশঙ্কার জায়গাটা কিভাবে এসএসবির যে জওয়ানরা রয়েছেন তারা কিভাবে গোটা বিষয়টা তারা নজরদারি চালাচ্ছেন, এখন কি ছবি? শর্মিষ্ঠা, অশান্ত নেপাল, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে নেপালের বেশ কিছু জেল থেকে প্রায় 15,000 কয়েদি, সূত্র মারফত যেটা সংখ্যা আমরা পাচ্ছি, 15,000 কয়েদি সেখান থেকে কিন্তু ফারার হয়ে গেছে। এরপরেই কিন্তু ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি বর্ডার এবং আশেপাশের যে সমস্ত বর্ডারগুলি রয়েছে সেখানে কিন্তু এসএসবি থেকে শুরু করে বিএসএফের কিন্তু কড়া নিরাপত্তা। আমি একটু সৌমিন্দুদাকে দেখানোর জন্য বলবো যে তুমি দেখতেই পাচ্ছ সেই ছবিটা। এসএসবির জওয়ানেরা কিন্তু রীতিমতো সকাল থেকে যে সমস্ত পর্যটক থেকে শুরু করে পরিযায়ী শ্রমিক যারা নেপাল থেকে ভারতে প্রবেশ করছে, তাদের আইডি কার্ড, ভারতীয় নথি দেখার পরেই, ভারতীয় আইডি কার্ড বলতে গেলে আধার এবং ভোটার কার্ড দেখার পরেই কিন্তু তাদের ছাড়পত্র মিটছে ভারতে প্রবেশ করার। তবে ঠিক এই জায়গা এসে যেটা চিত্র ধরা পড়েছে, এখানকার যারা পরিযায়ী শ্রমিক, প্রচুর পরিযায়ী শ্রমিক কিন্তু ইতিমধ্যে রয়েছে, তাদের সঙ্গে আমরা কথা বলি এবং একটি সমস্যার কথা তাদের মুখ থেকেই কিন্তু আমরা জানতে পারি। যেটা জানা গিয়েছে আলিপুরদুয়ার জেলার
প্রায় 150 জন যুবক তারা কিন্তু নেপালের কাকরভিটা এলাকায় এক প্লাইউড ফ্যাক্টরিতে কাজ করতে যান এবং সেখানে গিয়ে মালিক কর্তৃপক্ষের কাছে আধার এবং ভোটার কার্ড জমা দিতে হয় এবং সেই আধার এবং ভোটার কার্ড সরকারি অফিস, নেপালের সরকারি অফিস। এত লম্বা লাইন, এরা কারা? এরা কি নেপাল থেকে ভারতে প্রবেশ করছে? একেবারে শর্মিষ্ঠা, তুমি দেখতে পাচ্ছ যে লম্বা লাইন, ঠিক এই যে যারা দাঁড়িয়ে রয়েছে তার মধ্যে হাতে গোনা 2 থেকে 4 জন তারা পর্যটক রয়েছে, বাদবাকি যারা রয়েছে তারা সবগুলোই পরিযায়ী শ্রমিক। আমি তাদের সঙ্গে কিন্তু কথা বলার চেষ্টা করব এবং তাদের যে সমস্যার কথা আমাদেরকে জানানো হয়েছে যে এই যে ভোটার এবং আধার, সেই আধার কার্ড কিন্তু সরকারি অফিসে জমা দেওয়ার পরেই তাদের কিন্তু এখন তারা পাচ্ছেন না। তার জেরেই কিন্তু এই ভারত নেপাল সীমান্ত দিয়ে তারা পারাপার হতে পারবেন কি পারবেন না সেটা কিন্তু আশঙ্কা রয়েছে। একজন রয়েছে, তার সঙ্গে কি সমস্যা বলে এই যে আমাদের যে ভোটার কার্ড আধার কার্ড ওরা জমা নেওয়ার পরে বলছিল এমবিসি কার্ড বানিয়ে দিবে, 2-1 দিনের মাত্র আমাদেরকে দেওয়ার কথা ছিল, এখন ওরা দিচ্ছে না, বলছে যে তোমরা কিভাবে যাও এইভাবে বইলা আমাদেরকে পাঠিয়ে দিছে। এখন আমরা এই যে ওইভাবে আর কি কাজ করছি, কাজের টাকাও পাই নাই, ওইখানে খাওয়া দাওয়া কষ্ট ছিল, খাওয়া কষ্ট ছিল। এখন আমরা ওইখান থেকে আসলাম, অনেক কষ্ট করে আসছি। কোথা থেকে আপনারা এসেছেন, কোথায় গিয়েছিলেন? আমরা ধুলাবাড়ি, নেপাল ধুলাবাড়ি থেকে জামাইগুড়ি নাম বলে, ধুলাবাড়ি থেকে 3-3.5 কিলোমিটার ভিতরে আর কি, ওখানে ফ্যাক্টরি আছে প্লাইবোর্ড ফ্যাক্টরিতে আমরা কাজ করতাম। আপনার বাড়ি কোথায় রয়েছে? আমাদের বাড়ি হলো, জেলা হলো নিউ আলিপুরদুয়ার, আর বাড়ি হলো শামুকতলা। এই যে এখন যেহেতু আধার কার্ড ভোটার কার্ড নেই, এই আধার এবং ভোটার না দেখাতে পারলে এসএসবি জওয়ানেরা কিন্তু ভারতে প্রবেশ করতে দিবে না, কি মনে হচ্ছে? এখন মনে কি হচ্ছে, এখন আমাদের করার কিছুই নেই এখানে। এখন এরা যদি সহায়তা করে তাহলে আমাদেরকে বাইর করতে দেয়, আর বাকি আপনারা আছেন, আপনারা দেখেন, আপনাদের মোবাইলে আছে ফটো দিয়ে যদি হয়ে যায়। দেখো শর্মিষ্ঠা, তুমি যেটা জানতে পারলে, বা এই যে শ্রমিক, যে পরিযায়ী শ্রমিক, তিনি কিন্তু পরিষ্কার জানালেন তার আধার এবং ভোটার কার্ড কিন্তু মালিক কর্তৃপক্ষ নিয়ে নেয় এবং সেই ভোটার এবং আধার কার্ড নেপালের কোনো সরকারি অফিসে জমা রয়েছে। তবে ইতিমধ্যেই যেটা জানা গিয়েছে যে আন্দোলনকারীদের কারণেই কিন্তু যে সরকারি যে সমস্ত দপ্তর সেগুলো কিন্তু পুড়িয়ে দেওয়া হয়। তাহলে কি তাদের যে অরিজিনাল ডকুমেন্ট সেগুলো কি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে? আরও বেশ কয়েকজন রয়েছে, তাদের কিন্তু আশঙ্কা রয়েছে তারা কি এই বর্ডার এখন কি পার হতে পারবে, যে যতক্ষণ পর্যন্ত সরকারি ভারতীয় যে আধার বা ভোটার কার্ড দেখানো না পর্যন্ত, এসএসবির হাতে না আসা পর্যন্ত তার দ্বারা কিন্তু ভারতীয় যে ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি বর্ডার সেটা কিন্তু পার হতে পারবে না। এখানে বেশ কয়েকজন রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। তুমি দেখতেই পাচ্ছ সারি ধরে লাইন ধরে রয়েছে, তারা কিন্তু প্রত্যেককেই পরিযায়ী শ্রমিক, তারা কিন্তু নেপালের এই ফ্যাক্টরিতে কাজ করতে গিয়েছিল। বেশ কয়েকজন রয়েছে, তাদের সঙ্গে কিন্তু কথা বলবো। এখন তুমি দেখতে পাচ্ছ যে এসএসবি জওয়ানেরা তারা কিন্তু এই যে পরিযায়ী শ্রমিক যারা রয়েছে তাদের সমস্ত ডকুমেন্ট খতিয়ে দেখছে, তারা কোথা থেকে এসেছে, কোথায় গিয়েছিল কাজ করতে এবং কেন গিয়েছিল সম্পূর্ণ কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই মোবাইলে যে দেখো মোবাইলে যে ডকুমেন্ট দেখানো হচ্ছে সেই ডকুমেন্ট কিন্তু ভ্যালিড নয় এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে তাদেরকে দেখাতে হবে সরকারি আধার কার্ড বা ভোটার কার্ড। এবং এখানে একজন রয়েছে, তাদের কাছে যে কি বলবেন দাদা, কতটা সমস্যায় পড়ছে? অনেক সমস্যায় পড়তেছি, ঠিক আছে, জানে দেয়, এখন যাইতে দেয় কিনা, কি পরিস্থিতিতে আছি আমরা। ওখানে খাওয়া দাওয়াও নাই, বাড়িতে পরিবার কান্না করতেছে, আমাদেরকে ডাকতেছে। এখন আমাদের ইন্ডিয়া ফৌজ যাতে দেয় কিনা, নিজে না খাইয়া আছে, এখন গেট পার হইতে দেয় কিনা। এখন কি ভোটার আধার কার্ড সব নিয়ে নিয়েছে? হ্যাঁ, নিয়ে নিচ্ছে সব। তো এখন যদি পার হতে যদি না পারেন তাহলে কোথায় যাবেন? এখন এইখানেই থাকতে লাগবে। তো আপনাদের কাছে টাকা পয়সা রয়েছে? টাকা পয়সা তো নেই। তাহলে কি করবেন? কাজ করছি, পয়সা দেয় নাই। পয়সা দেয়নি, তো কি করবেন, কি চিন্তা ভাবনা করছেন এখন? দেখা যাক কি করা যায়। দেখো শর্মিষ্ঠা, তুমি পরিষ্কার কিন্তু তারা জানাচ্ছেন যে তাদের কাছে টাকা পয়সা নেই এবং যেখানে তারা কাজ করতে গিয়েছিল সেখানেও কিন্তু ফ্যাক্টরি বন্ধ রয়েছে, তাদের কাজকর্ম বন্ধ। ইতিমধ্যেই তারা চাইছেন ঘরে ফিরতে। তবে তাদের যে আধার এবং ভোটার, সেই ভোটার এবং আধার কার্ড কিন্তু অরিজিনাল তাদের হাতের কাছে নেই। তবে তাদের এই বর্ডার, ভারত নেপাল সীমান্ত পানিট্যাঙ্কি বর্ডার পার হতে গেলে তাদেরকে কিন্তু আধার এবং ভোটার কার্ড অরিজিনাল দেখানোর পরেই তাদের হচ্ছে পানিট্যাঙ্কি বর্ডারের গতকাল
থেকেই ছবিটা সামনে আসছে, অনুপ্রবেশ রুখতে একদিকে যেরকম কড়া নজর হচ্ছে এসএসবি জওয়ানদের, প্রচুর পরিযায়ী শ্রমিক যারা নেপাল থেকে ভারতে ফেরার চেষ্টা করছেন, বাড়ি ফেরার চেষ্টা করছেন, উদ্বেগের মধ্যে রয়েছেন, কি অবস্থার মধ্যে রয়েছেন তারা সবটাই তারা নিজেদের মুখেই বলেন। পানি ট্যাঙ্কি বর্ডারের ছবিটা তুলে ধরেন পিকাইকে ধন্যবাদ। আপাতভাবে এই হচ্ছে ছবি। দেবাশিস, দেখো শর্মিষ্ঠা, যেটা হচ্ছে সেটা একটা চূড়ান্ত সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে। সেটা হচ্ছে এই যে যারা শ্রমিক কাজ করছেন, এদের সঙ্গে মিশে থাকতে পারে জেল থেকে পালানো জঙ্গিরা, একদম তাই, বা জেল থেকে পালানো কয়েদিরা। এবার সেই সমস্ত কয়েদি যদি এই শ্রমিকদের সঙ্গে মিশে তারা ভারতে ঢুকে যায়, চিহ্নিত করবে কিভাবে? তাহলে তারা ভারতে ঢুকে একটা দুষ্কৃতিমূলক কাজকর্ম বা একটা অশান্তির পরিবেশ তারা তৈরি করতে পারে বা পালিয়ে থাকতে পারে, যে কোনোটা করতে পারে। তো কাজেই এই শ্রমিকদের আবার সমস্যাটা যেটা পিকাইয়ের আমরা লাইভে দেখছিলাম, যে তাদের আধার কার্ড বা ভোটার কার্ড যেগুলো তাদের অন্তত পক্ষে আপাত প্রাথমিক পরিচয়, অরিজিনাল যেগুলো নেই তাদের সেটা কাছে জমা রাখা হয়েছে। একদম তাই। হয়তো নেপালের এটা নিয়ম যে সেখানে জমা রাখতে হবে এবং তারপর নেপালের একটি কার্ড তাদেরকে দেওয়া হবে, সরকারি কার্ড, যেটা নিয়ে তারা নেপালের মধ্যে ফ্রিলি মুভ করতে পারবে আবার যখন তারা ভারতে আসবে। কিন্তু যেহেতু এই ঘটনা, যেটা নেপালে যে উচ্ছৃঙ্খল পরিবেশ, অশান্তির ঘটনা আপাতভাবে হঠাৎ করেই ঘটেছে, সেই কারণের জন্য কিন্তু ইনফরমেশন কারোর কাছেই ছিল না। সরকারি অফিসগুলো বন্ধ হয়ে গেছে, ভাঙচুর করা হয়েছে। শর্মিষ্ঠা, আমি এখনো বুঝতে পারছি না যে ভারতীয় শ্রমিকদের আসলে এই ডকুমেন্টসগুলো আস্ত আছে কিনা, কারণ একের পর এক যেভাবে সরকারি অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, তাদের এই ডকুমেন্টস আদতেও তারা ফেরত পাবেন কিনা। এবং তারা এই যে সীমান্তে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, ভারতীয় সেনা বা এসএসবি, তো মূলত বিএসএফ দায়িত্ব থাকে না, এই ক্ষেত্রে এসএসবি দায়িত্ব থাকে, এসএসবি তাদেরকে ঢুকতে দেবে কিনা, এই একটা বড় প্রশ্ন। এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন, এই বিষয়ে বিশ্লেষণ করবেন বিশ্লেষক। রাজাদাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। রাজাদা, এই যে সমস্যাটা, এই আশু সমস্যার সমাধান না করতে পারলে, মানে লোকগুলো রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, তারা ভারতেরই লোক বলে দাবি করছে, কিন্তু সমস্যা হচ্ছে জেল থেকে পালানো কয়েদিদেরকেও প্রোটেক্ট করতে হবে, আবার ভারতীয়দেরকে ভারতীয় ফেরত আনতে হবে। এই ক্ষেত্রে বিদেশ মন্ত্রক বা পররাষ্ট্র মন্ত্রকের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? কারণ তারা নির্দেশ দিলে এসএসবি কোনো একটা ইনিশিয়েটিভ নেবে। সেই ক্ষেত্রে কি মনে হচ্ছে, কি করা যেতে পারে এখন? হ্যাঁ, ভারতের প্রচুর সংস্থা সেখানে আছে, প্রচুর ভারতীয় সেখানে কাজ করে। শুধু ভারতীয় নয়, আমাদের সঙ্গে নেপালের যে 1950 সালের চুক্তি আছে, তাতে যে কোনো নাগরিক কিন্তু সে দেশের বৈধ কাগজপত্র নিয়ে ভারতে আসতে পারে। এটা আমাদের সঙ্গে চুক্তি, ওদের পাসপোর্ট ভিসা কিছু লাগে না। তো এই যে বর্ডারে যারা দাঁড়িয়ে আছে, ঢুকতে চাইছে, এরা সবাই ভারতীয় নাগরিক কিনা আমি জানি না। এদের মধ্যে আছে নেপালেরও যারা অধিবাসী, তাদেরও অধিকার আছে ভারতে প্রবেশ করার, 1950-এর চুক্তি ওঠে। এখন আমরা দেখেছি বেশ কিছু কয়েদি জেল ছেড়ে পালিয়েছে। জেলে তো আর সাধারণ ভদ্রলোকেরা থাকে না, জঙ্গি ইত্যাদি মানুষই তারা থাকে সেখানে। সুতরাং জেল থেকে পালিয়েছে তারা, নিশ্চয়ই কোনো নাশকতামূলক কাজ করেছে, হয়তো ভারতে তারা চলে আসতে চাইছে, বা যাদের তো তারা তো নিজে থেকে পালায়নি, তাদের কেউ ছাড়িয়ে দেওয়া হয়েছে। যখন ছাড়িয়ে দেওয়া হয়েছে মানে তাদের প্রতি একটা বার্তা আছে, এই কাজটা করো। তারা তো তাদের তো দেশের মধ্যেই থাকার কথা ছিল, তারা কিন্তু ভারতের বর্ডারে ঢুকে পড়ছে। বেশ কয়েকজন আটকও হয়েছে। বোঝা যাচ্ছে এদেরকে ছাড়ানোর পেছনে একটা উদ্দেশ্য রয়েছে। যারা তাদেরকে জেল থেকে ছেড়েছে হয়তো তাদেরকে বার্তা দিয়েছে তোমরা ভারতবর্ষে কি আপনাকে ছড়াও, সেটা সম্ভব হতেও পারে, জানি না কি তাদের নেশা। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের মানে পাকিস্তান এবং চায়না, পাকিস্তান এবং আমাদের বাংলাদেশ সীমান্তটা কন্ট্রোল করে বিএসএফ, এবং নেপাল সীমান্তটাকে সীমা সুরক্ষা বল এসএসবি। সুতরাং তাদের যা দায়িত্ব, বিরাট লম্বা এলাকা, প্রায় 2000 কিলোমিটার এলাকা রয়েছে, এবং অধিকাংশই সমতল এলাকা দিয়েই রয়েছে। এখান দিয়েই ওদের ব্যবসা বাণিজ্য হয়। হ্যাঁ, পানিটা একটা বড় এলাকা যেখান দিয়ে প্রচুর ট্রাক যায়। নেপালের প্রায় 63% জিনিসপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র ভারত থেকে যায়, এবং চীন থেকে যেগুলো যায় সে পাহাড়ের মধ্য দিয়ে, তিব্বত দিয়ে, খুব পাহাড়ি এলাকার সময় লাগে, হ্যাঁ, অশান্ত পথ। যাই হোক, তো যে জিনিসটা ঘটেছে, আপনি যে প্রশ্নটা আমার করবেন, যে এই যে মানে সীমান্তের দায়িত্ব হচ্ছে মানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, এমএইচও, এবং মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, তারা সে দেশের সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে কি হচ্ছে না হচ্ছে। এখন সে দেশে তো সরকার সেভাবে নেই, এখন তার যোগাযোগটা খুব মুশকিল। আর্মি এখন শাসন করছে, তাদের সঙ্গে নিশ্চয়ই তারা যোগাযোগ রাখছে। আমাদের মিশন, হাই কমিশন সেখানে আছে, তাদের মাধ্যম দিয়ে কাজ হচ্ছে। এখন পুরোটাই আমাদের ভারতীয় হোম মিনিস্ট্রির দায়িত্ব। এবং জানি না এখন নেপালে কি হচ্ছে, বাংলাদেশেও রয়েছে,
পুরো চারিদিকে মানে আমাদের সীমান্ত যেভাবে অস্থির হয়ে রয়েছে, আমাদের একটা বড় বড় মানে ধরনের অস্থিরতা সীমান্ত ঘিরে, তাই ভারতকেও সতর্ক থাকতে হচ্ছে। তবে কেননা যে ইস্যুস নিয়ে সেখানে জায়গায় আন্দোলন হয়েছে সেটা খুব সেন্সিটিভ ইস্যু, মানে দুর্নীতি কেউ বলতে পারবেন না যে এখানে বেশি ওখানে কম। হ্যাঁ, ইন্ডেক্স অনুযায়ী কোথাও বেশি আমরা জানি কোথায় কি হয়েছে। হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে বেশি, তারপরে আছে আমরা দেখলাম শ্রীলঙ্কা, ভারতে যে খুব, নেপালে তারপরে ভারতে যে খুব একটা দুর্নীতি নেই তা তো না, আমরা পশ্চিমবঙ্গে অনেক দেখেছি। আমাদের ভয় বা সরকারের ভয় হতে পারে, বিভিন্ন সরকারের এই দুর্নীতির ছোঁয়া, দুর্নীতি দমন করার জন্য মানুষ যে পথ বেছে নিয়েছে সেটা যদি না ছড়িয়ে পড়ে, এই ভয়টা কিন্তু অনেকের মধ্যে আছে। তো যাই হোক, এই মুহূর্তে আমাদের বর্ডারে কারা ঢুকছে সেটা একেবারে রাজাগোপাল বাবু, এটাই হচ্ছে বিষয়, কারণ এখন হচ্ছে একটা দুর্নীতি বিরোধী নেপাল সরকার গড়তে চায়, তাই তো, এবং সেদিকে দাঁড়িয়ে একটু সঙ্গে থাকার অনুরোধ করি আপনাকে, একটু সঙ্গে থাকুন। আমরা দ্রুত একটা বিরতিতে যাই, বিরতির পর বেশ কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমরা জিরো আওয়ারে। আমি আর দেবাশিস একটা বিরতির পর ফিরছি। আমরা বিরতির পর ফিরলাম, আমরা তড়িঘড়ি একটু আলোচনাতে যাওয়ার চেষ্টা করি। রাজাগোপাল বাবু রয়েছেন আমাদের সঙ্গে। রাজাগোপাল বাবু, অনেকগুলো সংকটের একটা জায়গা তৈরি হয়েছে, এবার বিষয় হচ্ছে যে কে দায়িত্ব নেবেন, অনেকগুলো নাম যেরকম উঠে আসছে, কিন্তু বিষয় হচ্ছে যে নেপালের এই অস্থির পরিস্থিতির মধ্যে একটা আজ দুপুর দুটোই গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ে একটা বৈঠক ডাকা হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে নেপালের এই অস্থির পরিস্থিতি কি এখনই থামার কোনো লক্ষণ আছে বলে মনে করেন? দেখুন, সরকারের তো পতন ঘটেছে, কেপি শর্মা ওলি তিনি পদত্যাগ করেছেন। এখন ছাত্র যুবরা কি চাইছিল এখনো পরিষ্কার না, সরকারের পতন যদি তাদের লক্ষ্য থাকে সেটা তো হয়েছে। এখন যদি ওরা মনে করে কালকে থেকেই সব দুর্নীতি বন্ধ হবে, সেরকম তো কোনো ব্যবস্থা নেই। এবং ওরা যে দাবি করছে সেগুলো অযৌক্তিক, কেননা মানে বাংলাদেশে দেখুন, খেয়াল রাখতে হবে, বাংলাদেশের যে একটা অন্তর্বর্তীকালীন শাসকের কথা এসেছে, কেন সেখানকার সংবিধানে ইন্টারিম গভর্নমেন্টের একটা কথা বলা ছিল, এটা অবশ্য পরবর্তীকালে অ্যামেন্ডমেন্ট করে তুলে দেওয়া হলো, অরিজিনাল কনস্টিটিউশনে ছিল। কিন্তু নেপালের যে কনস্টিটিউশন আছে সেখানে কোনো ইন্টারিম গভর্নমেন্টের স্থান নেই। অর্থাৎ যদি প্রধানমন্ত্রী পদত্যাগ করেন তাহলে রাষ্ট্রপতির কাজ হবে বৃহত্তম রাজনৈতিক দলকে, যেটা কোয়ালিশন চলছে, এখানে নেপাল কংগ্রেস সবচেয়ে বেশি তাদের সংখ্যা আছে, তারপরেই ওলির যে পার্টি, ইউনাইটেড কংগ্রেস পার্টি মাত্র। এখন রাষ্ট্রপতির কাজ হবে যে নেপাল কংগ্রেসকে বলা তোমরা কাকে প্রধানমন্ত্রী পদে না, এটাই সংবিধানের নিয়ম। আমাদের দেশের সংবিধানের অনেকটাই এই ব্যাপারে ওরা ফলো করে। কিন্তু হট করে আপনি যদি বলেন সংবিধান না মেনে একটা উপদেষ্টা মন্ডলী বসাবেন বা একটি উপদেষ্টা বসাবেন, তাহলে কিন্তু আপনি সংবিধানটাকে খুলে ফেলে দিচ্ছেন। এবং সংবিধান যদি একবার আপনি অগ্রাহ্য করেন, তারপরে সুযোগটা এসে যাচ্ছে যে আপনি কিন্তু যে সংবিধান সংশোধন করে রাজতন্ত্রের বিলোপ ঘটেছে, এই রাজতন্ত্র আবার কিন্তু এই সংবিধানকে ছুঁড়ে ফেলে তারা কিন্তু ফিরে আসার সম্ভাবনা। একদমই। আমি রাজাদা আরেকটা জায়গায় একটু জানতে চাই আপনার থেকে, সেটা হচ্ছে যে এই যে ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলো, অর্থাৎ তার মধ্যে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, তার পরবর্তী সময়ে যেটা শোনা যাচ্ছে, কোনো একটা সূত্র বলছে, আমি জানি না আপনি সেই সূত্রকে সমর্থন করবেন কিনা, যে এই উচ্ছৃঙ্খলতার পেছনে আমেরিকার হাত থাকতে পারে। সম্প্রতি ঘটনা বলছে যে আমেরিকার কাছে মাথা নত করতে নারাজ ভারত, এমনকি এই যে 50% যে বিজনেস টেরিফ বা ট্যাক্স টেরিফ বাড়ানো হলো, তারপরেও ভারত কিন্তু সাংহাই কোঅপারেশনের যে বৈঠক সেখানে যোগ দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে ভারতেও এই ধরনের বিশৃঙ্খলতা বা উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি করবার চেষ্টা আমেরিকা করতে পারে। হ্যাঁ, দেখুন, যে প্রশ্নটা আপনি করলেন, যে অতীতে আমরা দেখেছি বিশেষ করে ঠান্ডা যুদ্ধের সময় যে আমেরিকার আমেরিকার দুটো গোয়েন্দা সংস্থা আছে, একটা সিআইএ যেটা দেশের বাইরে কাজ করে, একটা এফবিআই, হ্যাঁ, তারা দেশের মধ্যে কাজ করে। এখন সিআইএ অতীতে আমরা দেখেছি একের পর এক বিভিন্ন দেশে সরকার ফেলেছে, সেটা ব্রাজিলেই হোক, মিশরেই হোক, কঙ্গোই হোক, গুয়াতেমালাই হোক, হ্যাঁ, ইন্দোনেশিয়াতে হোক, সব জায়গায় তারা এই কাজ করেছে। এবং চিলিতে 73-তে সবারই খেয়াল থাকবে যে সেখানে একটা কমিউনিস্ট সরকার ছিল, আলেন্দি, হ্যাঁ, তার যে সরকার তাকেও তারা ফেলে দিয়েছিল। কিন্তু তারপরে তাদের খুব একটা বিভিন্ন জায়গায় অস্থিরতা সিআইএ এনেছে, কিন্তু ব্যাপকভাবে চারিদিকে ছড়িয়ে পড়ছে সেটা কিন্তু দেখা যায়নি সিআইএর ভূমিকার মধ্যে। তবে হ্যাঁ, সিআইএ নেপালে ভীষণ ব্যস্ত, তারা সেখানে চীন কি কাজ করছে সেটা নিয়ে তারা কিন্তু
বাড়িতে বসে আছে এবং প্রচুর টাকা তাদের হাতে রয়েছে। সিআইএ ছাড়াও যেটা বেসরকারি গুপ্ত, যেটাকে ডিপ স্টেট বলা হচ্ছে, যে জর্জ সোরোসের যে অর্গানাইজেশন ওপেন সোসাইটি ফাউন্ডেশন, তারা কিন্তু ভীষণভাবে ছড়িয়ে আছে। আমি নেপাল বলে যে সংগঠন, সেটাও খবর আসছে তারাও জর্জ সোরোসের ওপেন সোসাইটি ফাউন্ডেশন থেকে পয়সা পায় এবং এই যে ওপেন সোসাইটি ফাউন্ডেশন তারা বিরাট টাকা খরচা করছে নানান সেখানে নেপালের মানুষকে কি করে মানে সরকার বিরোধী ভাবনা চিন্তা সে করা যায় সেদিকেই তারা কিন্তু প্ররোচনা দিয়েছে একের পর এক নানান প্রকল্পের মধ্য দিয়ে। তো যাই হোক, এখন দেখা যাচ্ছে বহু এনজিও জড়িয়ে রয়েছে এবং যে দ্রুততার সঙ্গে আন্দোলন চারিদিকে ছড়িয়ে পড়েছে তাতে তো পরিষ্কার কোনো বিদেশি শক্তির কাজ আছে। তাই সিআইএ এবং ওপেন সোসাইটি এদের দুজনেরই যৌথভাবে বা আলাদা করে তাদের একটা জুড়ে থাকার সম্ভাবনা আছে। যে সরকার সেখানে ছিল সেটা নেপালপন্থী, নেপালের যে সরকার ছিল সেটা চীনপন্থী, সুতরাং চীনের এখানে কোনো ভূমিকা থাকার কথা নয় সরকার পতনের দিকে বা আন্দোলনের দিকে। বেশ, তবে আগামী দিনে আমার মনে হচ্ছে যে জিও পলিটিক্সের যে জায়গাটা সেটা জটিল হতে পারে। অনেক ধন্যবাদ রাজাদাকে আমাদের সঙ্গে জিরো আওয়ারের এই অনুষ্ঠানে থাকবার জন্য। কিন্তু এই জিও পলিটিক্স যে কমপ্লেক্সের দিকে যেতে চলেছে, জটিল পরিস্থিতির দিকে যেতে চলেছে, সেটা কিন্তু প্রতিবেশী দেশগুলোর অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। এই ক্ষেত্রে ভারতের পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি নিয়ে প্রশ্ন উঠছে এবং এই জায়গাটা যাতে আরো ভালো করে পরবর্তীকালে বিদেশ নীতি পররাষ্ট্রনীতিতে সিদ্ধান্তগুলো নেওয়া যায়, বিশেষত ভেরি ক্লোজ নেইবারিং কান্ট্রিগুলোকে নিয়ে, সেটা কিন্তু অবশ্যই বিদেশ মন্ত্রককে ভাবতে হবে। একদমই তাই, এবং অবশ্যই কিন্তু নেপালের এই পরিস্থিতি এখনই থামার বা স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ অন্তত দেখা যাচ্ছে না। সব দিকে আমাদের নজর থাকবে। পরবর্তী সমস্ত আপডেট জিরো আওয়ার এখানে শেষ।